আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নানা জল্পনা কল্পনা পেছনে ফেলে দীর্ঘ ৭ বছর ৩ মাস পর আজ রাতে দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর সফরে ছেলে তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হবে তার। চিকিৎসাজনিত হলেও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রে রয়েছে লন্ডন সফর। বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এই সফর হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ ৭ বছরেরও বেশি সময় পর দেখা হচ্ছে মা ছেলের। রাজনৈতিক মহলের দৃষ্টি বেগম জিয়া ও তারেক রহমানের সাক্ষাতে আগামী দিনের রাজনীতি নিয়ে কি আলোচনা হয় সেদিকে। সর্বশেষ ২০১৭ সালে লন্ডনে মা ছেলের দেখা হয়। ওই বছরও চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন খালেদা জিয়া। অবশ্যই আলাপ আলোচনা তো হবে, সেটাই স্বাভাবিক। তবে যেখানেই থাকেন তিনি আমাদেরকে যথাসময়ে যথাযথ নির্দেশনা দিয়ে যাবেন এবং যাচ্ছেন। রাজনীতিতে আবারও পুরোপুরি সরব হতে পারেন বিএনপি চেয়ারপারসন, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তার রাজনীতিতে ফেরা। আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ওনার অস্তিত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে, ওনার গাইডেন্স দিয়ে এই জাতিকে, বাংলাদেশকে তিনি আবার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। সেটা আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আপনারা আশা করছেন যে ফুল ফেজ আবার রাজনীতিতে ফিরছেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমরা আশা করি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবন্দী করে বেগম খালেদা জিয়াকে। ২ বছর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। ২০২০ সালের মার্চে সাময়িক মুক্তি মিললেও শর্তের বেড়াজালে গৃহবন্দী থাকতে হয় তাকে। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়। দিনের পর দিন কাটাতে হয় হাসপাতালেই। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ওনাকে সলিটারি কনফাইনমেন্টে, একাকী একটি স্বেচ্ছাতে বসবাসের অযোগ্য একটা জেলখানার মধ্যে বন্দি রেখে, আমাদের সন্দেহ খুব সম্ভবত ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা এখন বেরোবে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করলে বিদেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। দূর হয় চিকিৎসার সব বাধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়াকে বহনের জন্য কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাজ্যের বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বেগম জিয়াকে প্রাথমিকভাবে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গত ১৫ বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা। তামজিদ সুমনের রিপোর্ট। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এ ধরনের ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মিলেছে গোপন ৮ বন্দিশালার। বিগত ১৫ বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। ২০০৯ থেকে ২০২৪ সালে আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ এমন ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করতে বলা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এদিকে বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র গুমের ঘটনাগুলোতে বিচারের উদ্যোগ নেয় সন্তোষ জানান তারা। অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত ১ যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। ১৭ বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল যে বাংলাদেশে, সেটার জন্য হয়। গত ১৪ ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে ১৬৭৬টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সরকারের অনুমতি পেলে শেখ হাসিনাকে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিবেশী দেশের ইন্ধন থাকার বিষয়টিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে কমিশনের দাখিল করার অনুরোধ জানান। দাবি আদায়ের জন্য বাহিনীতে বিদ্রোহ হয়নি জানিয়ে তিনি বলেন, দেশকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র ছিল। স্বচ্ছভাবে তদন্ত করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা ব্যক্ত করেন কমিশনের সভাপতি। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। আসল নকলের ভিড়ে অনেকটা নিরুপায় দেশের প্রসাধনী পণ্যের গ্রাহকরা। পণ্যের মান যাচাইয়ের তেমন সুযোগ বা উপায় নেই, তাই প্রায়ই প্রতারিত হতে হচ্ছে ক্রেতাদের। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শোরুম যে যার মতো করে বিক্রি করছে দেশি বিদেশি প্রসাধনী। কসমেটিক্স পণ্যের সঠিক মান নিশ্চিতে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৎপর থাকলেও তা পর্যাপ্ত নয়। হাসানুল শাওনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব।
ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে কসমেটিক্সের দোকানগুলোতে বেচাকেনা হয় হরদম। এখানকার অলিগলিতে মিলবে দেশি বিদেশি ব্র্যান্ড নন ব্র্যান্ডের প্রসাধন পণ্য। এ যেন আসল নকলের মস্ত বড় গোলকধাঁধা। নকল প্রোডাক্ট তো অনেক আছে, সেটা তো আমাদের প্রোডাক্টগুলো না, সেটা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, সেগুলো বাঙালি কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওই তারা রেপ্লিকা বের করে। প্রায় 30,000 কোটি টাকার কসমেটিক্সের বাজার থেকে বছরে রাজস্ব আসে মাত্র 300 কোটি টাকা। কারণ বৈধ অবৈধ নানা পথে দেশে আসে এসব পণ্য। সব মিলে চকচকে মোড়কের বিদেশি প্রসাধনীর পেছনের গল্পটা সবসময়ই অস্পষ্ট। আমরা ইনপুট করি না, আমরা ইনপুটার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করি। মান নিশ্চিত। আমরা তো আমি আসি এখানে 8 বছর। মাল দেখলে বুঝতে পারি যে মালটা আসলে গ্রেড কেমন। আমাদের কোনো প্রোডাক্ট সমস্যা হলে কাস্টমার আমাদের নিয়ে আসে, সমস্যা হইতেই পারে, জিনিসটা যদি ওনার কাছে কোনো খারাপ মনে হইলো আবার নিয়ে আসে, আমরাও রেখে দিই। নকল ও ভেজাল প্রসাধনী বন্ধে নিজেদের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেইলি যে 200 আছে অভিযোগ আসে অন অ্যান অ্যাভারেজ, এর মধ্যে হয়তোবা 15 থেকে 20টা অভিযোগ আসলে আপনার এই বিউটি কেয়ার প্রোডাক্টস নিয়েই থাকে। এই যে নকল প্রোডাক্ট যেগুলো আসলেই হয় মার্কেটিং হচ্ছে, এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই আমাদের নজরদারি আমরা বাড়াচ্ছি। কিছু ভেজাল ও নকল প্রসাধনীতে ক্ষতিকর প্যারাবিন পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এসডো। এর রাসায়নিকের কারণে ক্যান্সার সহ ত্বকের অনেক জটিল রোগ হওয়ার শঙ্কা থাকে বলে জানিয়েছেন গবেষকরা। বিএসটিআই বলছে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্যারাবেনটা আমাদের স্ট্যান্ডার্ডের আওতায় ছিল না, তারপরে যেহেতু একটা ইস্যু আসলো যে প্যারাবেন আছে থাকতে পারে, আমরা মার্কেট থেকে কসমেটিক পানির 31টা স্যাম্পল আমরা সংগ্রহ করে আমাদের ল্যাবে পাঠিয়েছি। এটা টেস্ট রিপোর্ট আমরা পেলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি প্যারাবেন আছে কিনা। বাজারে দেশি বিদেশি প্রসাধনীর বেশিরভাগেরই বিএসটিআই মান সনদ নেই। মানহীন এসব পণ্য ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে ডিবি আর কাউকেই গ্রেফতার করতে পারবে না। আর সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31শে জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। সোমবার পাসপোর্ট ও ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আবির আহমেদের রিপোর্ট। আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই। 31শে পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব। পরে ডিবি অফিস পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডিবির পোশাক ব্যতীত সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না সংস্থাটি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তার সাথে সাক্ষাৎ শেষে এমন আশ্বাসের কথা জানান 3 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং বেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। তবে নির্বাচনী ব্যয় কমাতে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে সংস্কার কমিশন। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। রাজধানীর এনআইএলজি ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান, 2021 থেকে 2024 সালে স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ নেমে আসবে 600 কোটিতে। এবং এও জানান, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও কোনো কথা শুনিনি। এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন সেই সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয় ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। কনসালটেটিভ ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারী ভূমিকা না। এছাড়া জেলা পরিষদ কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের কথাও জানান ডক্টর তোফায়েল আহমেদ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঘোষণাপত্রের বিষয়ে সরকারের কাছ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একথা জানান তারা। বলেন, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদান এবং গণ অভ্যুত্থানের কার্যকারণ তুলে ধরার দাবি জানান তারা। একই সময়ে দ্রুততম সময়ে ঘোষণাপত্র প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ সময় তারা জানান, আজ থেকে রাজধানী সহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। বক্তব্য শেষে বাংলা মোটর থেকে কারওয়ান বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করেন তারা। নিরাপত্তা ও অর্থনৈতিক দিক বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি নিশ্চিত প্রয়োজন, পাশাপাশি ওই অঞ্চলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সংস্কৃতিকে সম্মান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আঞ্চলিক নিরাপত্তা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 একটি অসমাপ্ত শান্তি নির্মাণ মডেল শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ি অঞ্চল পুরোপুরি নিরাপদ নয়, তবে সেখানে বসবাসরত সকলকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছে সরকার। উপদেষ্টা অভিযোগ করেন, অশান্তি ও সংঘাত কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে উপকার বয়ে আনে, যার ফলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সিরাজুল আলম খানের ভূমিকা ছিল অপরিসীম। তাকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীনতা নিউক্লিয়াস প্রতিষ্ঠাতা ও দাদাভাই খ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের 84তম জন্মবার্ষিকী উপলক্ষে একথা জানান বক্তারা। তারা বলেন, স্বাধীনতা অর্জনে তার অবদানকে যারা অস্বীকার করছে তারা বাংলাদেশকেই অস্বীকার করছেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বিশিষ্টজনের উপস্থিতিতে সিরাজুল আলম খানের জন্মদিনের কেক কাটা হয়। পরে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা হয়। সাভারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেছে আশুলিয়া থানা বিএনপি। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার পক্ষ থেকে আশুলিয়া শ্রীপুরে 5 শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে বেকার মানুষের সংখ্যা 26,60,000। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে দেশে কর্মসংস্থান কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদায়ী মাস ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় 13%। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল, যার খানিকটা ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। BBS জানিয়েছে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%, আর ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.89%। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ হবে না মূল্যস্ফীতি, ঠিক করতে হবে বাজার ব্যবস্থাপনাও। বাংলাদেশ ব্যাংক যে ধরেন না হয়তো বা আশাবাদী হয়ে আগে থেকে যদি বলে দেয় যে আমি অত তারিখের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবো, যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি ওই অ্যাকশনগুলো না যায় বা এই আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমার অ্যাপ্রোপ্রিয়েটেড না হয়, তাহলে তো আবার সেন্ট্রাল ব্যাংকের কথাটা টিকবে না তখন। তো সুতরাং এখানে আসলে সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স বা অন্যরা সবাই মিলেই একটা যোগ্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসা উচিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 6,75,10,000। তবে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে 26,60,000 মানুষই বেকার ছিলেন। আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়কালে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে SME খাত বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়। সেখানে কিন্তু এক ধরনের চাকরি হারানো অথবা স্বল্পকালীন কাজ পাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের কাজের সুযোগ কমে আসার বা সংকোচনের একটা ঘটনা ঘটেছে। কৃষিতে বলি, শিল্পে বা সেবাতে যদি এই বড় রকমের যদি উল্লম্ফন না হয়, তাহলে কিন্তু নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়াটি তুলনামূলকভাবে কম। বিনিয়োগে স্থবিরতার কারণেও বেকারত্ব বাড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। একটা কম্পিটিটিভ আইনি কাঠামো করে ফর্মাল সেক্টর আমরা এখন পর্যন্ত গ্রো করতে পারিনি। সুতরাং সেই ধরনের আইনি সংস্কার করার দরকার আছে, যাতে করে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়, আরও বেশি সংখ্যক উদ্যোক্তা এখানে যুক্ত হতে পারে সাপ্লাই চেইনগুলোতে, এবং আরও বেশি কর্মসংস্থান হয়। একই সাথে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও এখানে আকৃষ্ট করা দরকার। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvtv.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।